জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর লাস্ট দিন তো আমরা হচ্ছে ডাবল রিইনফোর্সড বিম দেখছিলাম। বিমের ২ টাইপের ক্যাটেগরি শিখছিলাম। ২ টাইপের ম্যাথ দেখছিলাম। একটা হচ্ছে যদি কম্প্রেশনের স্টিলটা ইল্ড করে, একটা হচ্ছে যদি না করে। ২ টা কেসে আমরা ডিজাইন মোমেন্ট বের করা শিখছিলাম। বলছিলাম আ ডিজাইন প্রবলেম গুলো দেখার দরকার নেই। কিন্তু আ একটা যেটাতে ইল্ড করে, হ্যাঁ? মানে কম্প্রেশনের বার গুলো ইল্ড করে, ওইটার অঙ্কটা একটু ছোট। ওইজন্য আমি আমি চাচ্ছি যে এটাও আমরা শেষ করে ফেলি। ছোট একটা অঙ্ক আরকি। এটা ডিজাইন প্রবলেম। আ সেকেন্ড আরেকটা প্রবলেম আছে, ওইটা আর আমরা করব না। হুম? তো আমরা এই প্রবলেমটা দেখে ফেলি। এটা নাদিমের বইয়ের একটা প্রবলেম। খুবই সিম্পল আর খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা প্রবলেম। স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে। আমরা তাহলে এই প্রবলেমটা শেষ করে ফেলি। এরপরে হচ্ছে আমরা হইতেছে আজকের নতুন যে টপিক টিভি, ওটা দেখা শুরু করব। ডিজাইন প্রবলেমটাতে কি বলা আছে দেখি আমরা। A beam section is limited to a width of b equals to 10 inches. অর্থাৎ একটা বিম 10 ইঞ্চি width, টোটাল ডেপথ হচ্ছে ওর 22 ইঞ্চিস, has to resist a factored moment of এত মোমেন্ট তাকে রেজিস্ট করতে হবে। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট। ঠিক আছে? দেখে মনে হচ্ছে যে এটা নরমালি একটা সিঙ্গলি রিইনফোর্স বিমের একটা অঙ্ক, হ্যাঁ? কারণ এভাবেই ডাটাগুলো দেওয়া থাকে। তো এই ডিজাইন প্রবলেমটা আমরা দেখি। তো আমরা ফার্স্টে রো ম্যাক্সটা বের করতেছি। আমরা জানি রো 0.005 এর জন্য রো ম্যাক্স আসে। ঠিক আছে? আমরা কি বলে রো 0.005 টা বের করতেছি। তো সূত্র তো আমাদের জানা আছে। 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফওয়াই, আর এখানে এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এপসাইলন টি এর ভ্যালু এটাও আমরা ফিক্স ধরে নিই 0.005, যেহেতু এখানে 0.005 এর জন্য নিছি। তো সেটা আসতেছে 0.01625 এরকম আসতেছে। আচ্ছা, এদিকে আমরা ডি বের করে নিলাম। ডি বের করলে আমরা ধরতেছি ২ লেয়ারের রড থাকবে। তাই যে এই এইচ থেকে ৩.৫ ইঞ্চি কভারটা বাদ দিচ্ছি। তাহলে 18.5 মতো থাকে। এবার আ আমরা যেটা করি, উম এখানে যেহেতু রিইনফোর্সমেন্ট রেশিওটা আমরা বের করছি, রিইনফোর্সমেন্ট রেশিওটা বের হইছে, তাহলে এএস টা বের হয়ে যাবে। আমরা জানি কি এএস সমান রো ইনটু বিডি। ঠিক আছে? রো ইনটু বিডি করে আসলো 3 ইঞ্চি স্কয়ার। আর এএস বের হয়ে গেলে তো আমাদের কি এটাও বের হয়ে যাবে। অবশ্যই এ বের হয়ে যাবে। ঠিক আছে? এ বের করে ফেললাম। এ বের করে ফেলার পরে আমরা এমএন বের করে ফেলতে পারবো, নমিনাল মোমেন্ট। এস এফওয়াই ডি মাইনাস এ বাই 2। এখন পর্যন্ত কিন্তু এটা সিঙ্গলি রিইনফোর্সড অঙ্ক। আমরা মোমেন্টটা বের করে ফেললাম এত কি পেয়েছি। এরপরে ফাই দিয়ে গুণ করে এটাকে রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করলাম। তারপর এটা আসলো 2100। 2100 কিপ ইঞ্চিস। আহ এটাকে যদি আমরা কিপ ফিটে নিয়ে নিই, অথবা এই যে আগেরটা আমাদের যেটা দেওয়া আছে 226.5 কিপ ফিট, এটাকে যদি আমরা কিপ ইঞ্চে নিয়ে নিই, তাহলে আমরা দেখতেছি 2718 কিপ ইঞ্চিস আসে। অর্থাৎ আমার যে মোমেন্টটা আসতেছে, হ্যাঁ, আর সিঙ্গলি রিইনফোর্স ডিজাইন করে যে মোমেন্টটা ও নিতে পারবে, এটার মানটা ছোট আর ওইটার মানটা বড়। তার মানে এটাকে সিঙ্গেলি আর অ্যানালাইজ করলে চলবে না। ঠিক আছে? তাই এটাকে ডাবল হিসেবে অ্যানালাইজ করতে হবে। তাহলে দেখি কিভাবে এনালাইজটা করবো। আমাদের কিন্তু এটা ডিজাইন প্রবলেম, অর্থাৎ রড বের করতে হবে। সেকশন দেওয়া আছে, রড বের করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করি, আমাদের বেসিক ক্যালকুলেশনে আমরা দেখছিলাম আমাদের মোমেন্টটা ২ টা পার্টে ডিভাইড হয়। একটাকে আমরা mn1 বলতাম, একটাকে mn2। ২ টা মিলে ডাবলি রিইনফোর্সড এর টোটাল মোমেন্ট। তো আমরা যেটা করি, এখানে যেটা সিঙ্গলি হিসেবে ম্যাক্সিমাম নিতে পারে, হ্যাঁ? যেটা সিঙ্গলি হিসেবে ম্যাক্সিমাম নিতে পারে, এই মানটাকে আমরা mn1 বলতেছি। এই মানটাকে আমরা mn1 ধরতেছি। আর mn2 হিসেবে আসবে এক্সট্রা যতটুকু মোমেন্ট লাগবে আমার। এতটুকু হচ্ছে সিঙ্গলি হিসেবে চলে আসবে। সিঙ্গলি হিসেবে আমাদের নিচের লেয়ারে যদি আমরা রড দিই, ওই এই এস পরিমাণ যদি রড দিই, তাহলে সুন্দর করে এই মোমেন্টটা চলে আসবে। কিন্তু এক্সট্রা টুকুই তো আসবে না। এখন এক্সট্রা মোমেন্টটুকু ক্যালকুলেট করতেছি যে 2718 মাইনাস 2100, তাহলে এক্সট্রা মোমেন্টে চলে আসবে। তাহলে ওই এক্সট্রা মোমেন্টটাকে নিতে হবে, নিবে কে? 5n2। তাহলে সেই মোমেন্টের মানটা কত? এত। এখন আমরা মোমেন্ট জানি, মোমেন্ট জানলে তো কি রডটা বের করে ফেলতে পারবো। আমাদের কি বলে এস কি হবে? mn বাই ফাই fy d মাইনাস d প্রাইম, d মাইনাস d প্রাইম। তো এই ফর্মুলা দিয়ে আমরা জাস্ট কি বলে তোমার কম্প্রেশন জোনের রডের ইয়েটা কি বলে বের করার জন্য as2 টা বের করতেছি।
AS2 বের হইলো। এখন ডাবলি অ্যানালাইসিস আমাদেরকে বলতেছে টোটাল এএসটা হবে আগে যে এএসটা পাইলাম, তার সাথে হচ্ছে এই নতুন যে AS2 পাইলাম, এই দুইটা যোগ করে দিতে হবে। এটাই হচ্ছে AS। আর AS প্রাইম হচ্ছে যেটা নতুন পাইলাম, শুধু এটা। ঠিক আছে? তো AS পেয়ে গেলে এবার রড তো জেনেই গেছি, এবার জাস্ট ডিজাইন করে দিলেই হয়ে যাবে। এখানে জাস্ট একটা জিনিস চেক করা লাগে, ওই যে ডিজাইনেও যেরকম চেক করা লাগছিল, রো CY, ঠিক আছে, মিনিমাম টেনসাইল রিইনফোর্সমেন্ট বলে এটাকে। এটা চেক করে দেখতে হয় যে এটার মানটা কি রো এর থেকে বড় না ছোট। যদি বড় হয় তাহলে কম্প্রেশন ইল্ড হয় এবং নরমাল সূত্রগুলো খাটে, আর যদি ছোট হয় তখন কম্প্রেশন ইল্ড করে না। ঠিক আছে? তো পরের প্রবলেমটা এটা নিয়ে, ওটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে, এই জন্য ওটা তোমাদেরকে আর দেখাচ্ছি না। এটা মানে পরীক্ষায় করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, দেখবা ইকুয়েশন মিলবে না, তো ঝামেলা। আমরা স্ট্রেট ফরওয়ার্ড মানে প্রবলেমটাকে আর কি সলভ করি। আচ্ছা, তা আমাদের কি বলে, রো এর ভ্যালু যখন রো সি বার থেকে বেশি হবে, তখন হইতেছে আমরা ধরে নিব যে কম্প্রেশন ইল করছে, তখন আমরা আগের মতো এ বের করতেছি, সি বের করতেছি, এপসাইলন টি বের করতেছি। এগুলো সব উদ্দেশ্য শুধু ফাই বের করার জন্য, হ্যাঁ। এগুলো কিন্তু এমনিতে ওভাবে লাগতো না, ঠিক আছে। আমাদের এই চেক পর্যন্ত করে দিলেই শেষ হয়ে যেত। এই এ সি আর এপসাইলন টি বের করা হচ্ছে শুধুমাত্র ফাই এর ভ্যালু জানার জন্য। আমরা এর আগে ফাই এর ভ্যালু দেখছি চার্টে, তাই না? ফাই এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে? এপসাইলন টি এর উপর ডিপেন্ড করে। এপসাইলন টি এর একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত এটা 0.9 হয়, তাই না? এর থেকে ছোট হইতে পারে, আবার মানে কি বলে কনস্ট্যান্ট 0.9 হইতে পারে, তাই না? 0.005 এর থেকে বেশি হয়ে গেলে তখন এটা 0.9। তো ওইটাই 0.9 ঠিক আছে, ওইটাই আমরা চেক করলাম, যেহেতু আমরা এখানে 0.9 হিসেবেই ক্যালকুলেট করতেছিলাম। যাই হোক, এই যে এখানে যখন মোমেন্ট বের করছিলাম, তো আমরা আলটিমেটলি কি তাহলে রড এরিয়াটা পেয়ে গেছি এখানে। এটা হচ্ছে তোমার কি বলে টেনশনের রড এরিয়াটা, আর এখানে কম্প্রেশনের রড এরিয়া। দুইটা রড এরিয়া বসে আমরা সুন্দর করে ডিজাইন করে দিছি। এই হচ্ছে আমাদের একটা ডিজাইন প্রবলেম রিগার্ডিং ডাবলি রিইনফোর্স বিম। ঠিক আছে? তো এই এতটুকুই পড়তে হবে আমাদের। জাস্ট দুইটা প্রবলেম হইতেছে গিয়ে মোমেন্ট বের করার, আর একটা প্রবলেম দেখলাম ডিজাইনের। ঠিক আছে? এই তিনটা প্রবলেম করলেই আমাদের ইনাফ, আর কিছু দেখতে হবে না এখানে। এরপরে এই প্রবলেমটা আপাতত বাদ, তোমরা পিডিএফ এ যখন নিজেরা পড়বা, এটা অবশ্যই একটু মার্ক করে রেখো, এটা পড়ার দরকার নেই। ঠিক আছে? এরপরে স্যার এই শীটটা কি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা অনেক আগে থেকে দেওয়া আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এটা অনেক আগে থেকে দেওয়া আছে, জাস্ট তোমরা ডাবলি 4 নাম্বার প্রবলেমটা করবে না, তাহলেই হবে। মানে লাস্ট প্রবলেমটা, ওটা বাদ দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো, আজকে দেখবো হইতেছে আমরা টি বিম। টি বিম সম্পর্কে তোমরা অনেকেই ধারণা আছে তোমাদের, তাই না? টি বিমটা দেখো, আরসি বিমস এন্ড স্ল্যাবস আর মনোলিথিক্যালি কাজ, তাই না? দুইটা একই সাথে কাজ করে, আমরা এটা জানি। তো অনেক সময় হয় কি যে বিমটা অনেক সময় শুধুমাত্র এতটুকু হিসেবে কাজ করে না। মানে আমরা তো ধরে নিই যে বিম মনে হয় এতটুকু হিসেবে কাজ করবে, বাট দেখা যায় ইফেক্টিভ বিমের স্ট্রেংথটা, হ্যাঁ, আর স্ল্যাব থেকেও কিছু একটা পোর্শন নেয়। স্ল্যাব থেকে কিছু একটা পোর্শন নিয়ে এই পুরাটা একটা বিমের মতো কাজ করে। এই স্ল্যাব থেকে একটা পোর্শন নিয়ে যখন পুরোটা একটা বিমের মতো কাজ করবে, তখন ওটা শেপ দেখতে কিছুটা টি টাইপের হয়। এই জন্য এটাকে বলতেছি টি, কি বলে, টি বিম। এই টাইপের বিম আমাদের অ্যানালাইজ করতে হয়, এবং এটা কখন হয় ওই জিনিসগুলো জানতে হবে, যে কখন একটা বিমকে টি বিম বলবো, আর টি বিম যদি না হয় তাহলে কিন্তু এটা একটা নর্মাল বিম, নর্মাল একটা সিঙ্গলি রিইনফোর্স বিম অথবা একটা ডাবল রিইনফোর্স বিম। ঠিক আছে? কিন্তু ওর যদি স্ল্যাবের একটা নির্দিষ্ট অংশ নিয়ে ও যদি পুরাটা একসাথে কাজ করে একটা বিম হিসেবে, একটা ইন্টিগ্রেটেড বিম হিসেবে, তখন ওটাকে বলে টি বিম। আর সাধারণত মনোলিথিক্যালি যেগুলো কাজ করা থাকে সেগুলাই অ্যাকচুয়ালি টি বিম হিসেবে কাজ করে। এখানে আরো কিছু কথা আছে, যেমন বিম স্টিরাপস এন্ড বেন্ট বার্স এক্সটেন্ড টু দ্য স্ল্যাব। তো দেখো বিমের ইয়াগুলা কিন্তু অটোমেটিক হচ্ছে গিয়ে স্ল্যাবের কিছুটা অংশ জুড়ে থাকে। তো দেখা যায় এমনিতেই কিন্তু কিছুটা লোড মানে এখান থেকে ট্রান্সফার হয়, অর্থাৎ স্ট্রেংথের বেলায় এই পুরো জিনিসটা একসাথে অ্যানালাইজ করা যায়। ঠিক আছে? তখনই ওই টিবিএম এর সৃষ্টি হয়। আচ্ছা, এবার এরপর কি বলছে, পার্ট অফ স্ল্যাব অ্যাক্ট along with beam top to take longitudinal compression। অর্থাৎ ওই পার্টটা একই সাথে আমাদের মানে কম্প্রেশনটা নিয়ে থাকে। হ্যাঁ, কম্প্রেশন হিসেবে তো আমাদের নর্মালি কি
বিমের শুধু এই আপার পার্টটা নেওয়ার কথা। তো দেখা যায় যে একটা নির্দিষ্ট অংশ জুড়ে এই এতখানি স্ল্যাবও ওই কম্প্রেশনটাকে ওই বিমের মতো করে নিচ্ছে, ঠিক আছে? তখনই ওটাকে আমরা টি বিম হিসেবে অ্যানালাইজ করব। আর কি কি কেস আছে? স্ল্যাব ফর্মস দ্য বিম ফ্ল্যাঞ্জ, স্ল্যাবটা আসলে ওই বিমের ফ্ল্যাঞ্জ গঠন করে। আমরা ফ্ল্যাঞ্জ আর ওয়েব সম্পর্কে জানি। এরকম টি শেপ থাকলে উপরটাকে আমরা বলি তোমার ফ্ল্যাঞ্জ আর নিচেরটাকে বলি আমরা ওয়েব। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে আমাদের ওয়েব। এখন ওই স্ল্যাবটা আমাদের ওই ফ্ল্যাঞ্জ ফর্ম করে, and part of the beam below the slab is called the web or the stem. আচ্ছা, এবার টি বিমের ক্ষেত্রে যেটা করা লাগে, আমাদের ইফেক্টিভ উইথ বের করা লাগে। ইফেক্টিভ উইথ অফ টি বিম, এটা বের করার জন্য এসিএ আমাদেরকে কিছু কোড দেয়। আমি এগুলা বাংলা রিডিং না পড়ে তোমাদেরকে জাস্ট এই ফর্মুলা দেখাচ্ছি। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। যখন সিমেট্রিক টি বিম থাকে, সিমেট্রিক অর্থাৎ তোমার দুই সাইডে একই টাইপের জিনিস আছে। মনে করো এখানে একটা বিম, তারপরে এখানে স্ল্যাবে গিয়ে এই সাইডেও একই রকম বিম, ঠিক আছে? সব সাইডে একই রকম বিম হলে এটাকে সিমেট্রিক বিম বলবো। সিমেট্রিক টি বিমস মানে পাশাপাশি সবগুলো একই রকম, ওগুলাকে বলি সিমেট্রিক টি বিমস। ওগুলার ক্ষেত্রে ইফেক্টিভ উইথ যেটা, হ্যাঁ, ইফেক্টিভ উইথ বলতে আমরা যেটা বুঝাই, তোমার কতটুকু উইথ এখানে অ্যাকচুয়ালি টি বিম হিসেবে কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ আমার উইথ কি এটা আমরা তো জানি না, কারণ এই জিনিসটা তো আর আলাদা খণ্ড হিসেবে থাকে না, এটা তো কন্টিনিউয়াস একটা জিনিস। এটার উইথটা সম্পর্কে আমরা জানতে চাই যে এটার ইফেক্টিভ উইথটা কত দূর আসলে এক্সটেন্ড হয়, আর এটা কিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই জিনিসটা জানতে আমাদের এই ফর্মুলাগুলো জানতে হয়। সিমেট্রিক বিমের ক্ষেত্রে এই যে এইগুলো যতগুলো বি দেখা যাচ্ছে সবগুলোই বি ইফেক্টিভ, ঠিক আছে? সবগুলোই হচ্ছে বি ইফেক্টিভ। তো আমাদের মেইনলি এই দুইটাই লাগে, এই দুইটাই আমরা শিখি, হ্যাঁ। একটা হচ্ছে তোমার সিমেট্রিক টি বিম, একটা হচ্ছে বিম হ্যাভিং স্ল্যাব অন ওয়ান সাইড, অর্থাৎ এক সাইডে স্ল্যাব আছে আর এক সাইডে নাই। মনে করো এই সাইডটাতে কোনো স্ল্যাব নেই, এই সাইডটাতে সাপোজ আমাদের কোনো স্ল্যাব নেই, হচ্ছে এটা মানে জাস্ট এতটুকু আছে। এটা হইলে তোমার এক সাইডে স্ল্যাব থাকে না, ঠিক আছে, আর এক সাইডে থাকে। তখন আমাদের কি এই দুইটা এই ফর্মুলা, দেখো তিনটা ফর্মুলা আসে, তিনটাই আমাদের দেখতে হবে চেক করে। দেখো এক নাম্বার হচ্ছে তোমার 16, ইফেক্টিভ উইথটা কি হবে 16 লেস দেন 16 এইচএফ। এইচএফ হচ্ছে ফ্ল্যাঞ্জের থিকনেস, অর্থাৎ এই থিকনেসটা স্ল্যাবের যে থিকনেসটা আছে এটাই হচ্ছে এইচএফ। এই স্ল্যাবের যে থিকনেস এটা এইচএফ। তো 16 এইচএফ প্লাস বিডব্লিউ হচ্ছে ওয়েবের উইথ কিন্তু এতটুকু, বিডব্লিউ কিন্তু আমাদের এই এতটুকু মান। তাহলে এই দুইটার ভ্যালু যদি আমরা জানি, অবশ্যই জানবো এই দুইটার যোগফল, ঠিক আছে? তারপরে সেকেন্ড দেখবো হচ্ছে আমাদের স্প্যান মানে হইতেছে আমাদের এদিকে তো স্প্যান থাকে, তাই না? স্প্যানটা কত? স্প্যান বাই 4, ঠিক আছে? আর থার্ড হচ্ছে ক্লিয়ার কভার তো না, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ফ্রম বিম, অর্থাৎ এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। এই তিনটা ডিস্টেন্সের ভিতরে যেটা সবচেয়ে বড় হবে, বড়ই তো নাকি একটু দেখে আসি, না সবচেয়ে ছোট, সরি একটু ভুল বলছি, সবচেয়ে ছোট যেটা হবে, তিনটা যেহেতু লেস দেন সাইন দেওয়া বোঝা যাচ্ছিল, যাই হোক এই তিনটার ভিতরে যেটা সবচেয়ে ছোট সেটাই হবে আমাদের ইফেক্টিভ উইথ, হ্যাঁ, সিমেট্রিক বিমের ক্ষেত্রে। জি বলুন স্যার, এখানে ফ্ল্যাঞ্জ এস এফ জেড এটা তো নরমালি যদি আমরা চিন্তা করি তাহলে স্ল্যাবের পুরুত্বটা হবে না? হ্যাঁ, শুধুমাত্র স্ল্যাবের থিকনেসটা, আর কিছু না, ঠিক আছে? আর এই যে যখন ওয়ান সাইডে থাকে তখন ফর্মুলাটা এরকম আসে, স্প্যান বাই 12 প্লাস বিডব্লিউ 6HF প্লাস বিডব্লিউ হাফ অফ ক্লিয়ার স্প্যান প্লাস বিডব্লিউ, ঠিক আছে? এরকম ফর্মুলা আছে। আইসোলেটটা আমার দরকার নেই। আচ্ছা, এরপরে স্যার আইসোলেটটা কেমন সেটা কি একটু বলা যাবে? দেখতে কেমন হয়? আইসোলেটেড গুলা আসলে মানে মনে করো তোমার একটা ফ্লাইওভারের স্প্যানের মতো কিছুটা, মানে জিনিসটাই এরকম,
হ্যাঁ, এই দুই পাশে কিছুই নেই, এভাবে করে যদি জিনিসটা আগায় তাহলে যে জিনিসটা হবে ওইটা হবে আইসোলেট। বুঝছো? মানে এই সাইডেও কোনো টি বিম নাই, এখানেও কোনো বিম নেই, এই জিনিসটা একটা তোমার আইসোলেটেড টি বিম। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে জাস্ট এই জিনিসটাই যদি একটা বিম হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা আমাদের নাই অ্যানালাইসিসে, আমাদের এই দুইটাই আছে, মানে মেইনলি 1 নাম্বারটাই আছে। যাই হোক, তো দেখি আমরা যেটা বলতেছিলাম এর আগে, এটা তো বিডব্লিউ, আর এটা হচ্ছে ইফেক্টিভ উইথ বি। এটাই আমাদের ডিটারমিন করতে হয় যে এটার মান কতটুকু। এইচএফ ফ্ল্যাঞ্জের থিকনেস অর্থাৎ স্ল্যাবের থিকনেস, এখানে উপরের লেয়ারের রড থাকতে পারে বা 2 লেয়ারের রড থাকতে পারে ডিপেন্ডিং অপন দ্য ডিজাইন। দেখা যাক এরপরে কি আছে। এবার একটু স্ট্রেংথটা আমরা অ্যানালাইজ করা শিখি। দেখো এখানে এটা একটা টিভি ইমেজ সেকশন দেখানো হচ্ছে। এখানে একটা পজিশনে কি আমাদের কি নিউট্রাল অ্যাক্সিস থাকবে। আমরা সেই ছোটবেলার মেকানিক্সের মতো চলে যাচ্ছি। এখানে একটা নিউট্রাল অ্যাক্সিস, উপরের দিকে কি কম্প্রেশন থাকবে, অবশ্যই হ্যাচ করা অংশটা কম্প্রেশন আর নিচের অংশটা টেনশন, ঠিক আছে? ইফেক্টিভ উইথ বলতে বোঝাচ্ছি যে একদম টেনশন জোনে যে রডগুলো একদম আপার সারফেস থেকে ওই ডেপথ পর্যন্ত ডিসটেন্সটা, এটাই হচ্ছে ডি। আচ্ছা, এরপরে এখানে দেখা যাচ্ছে মানে বেশ কয়েকটা পার্ট আছে। আমরা এটাকে অ্যানালাইজ করার জন্য আচ্ছা, এটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম সবসময় নিই। আমরা জানি আমাদের যে কোনো অ্যানালাইসিসে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা আমাদেরকে বেসিক থেকে আমাদেরকে কিছু বুঝতে সাহায্য করে। আমরা যদি স্ট্রেইনের ডায়াগ্রাম দেখি, এখানে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন যদি সি ডিসটেন্সে হয় তাহলে স্ট্রেইন এরকম লিনিয়ারলি ভ্যারি করবে, যেখানে এই ভ্যালুটা হবে কি তোমার এখানে যে রড আছে তার স্ট্রেইন গুলো, আর এখানে যে কংক্রিট আছে তার স্ট্রেইন হচ্ছে এপসাইলন ইউ, আর এটা হচ্ছে এপসাইলন এস। যদি ফোর্সের দিকটা চিন্তা করি, এখানে দুইটা পার্টি দেখতেছি আপাতত। একটা হচ্ছে স্টিলের টেনশন, যেটা যে ফোর্স দিবে এই ফোর্সটা হবে কি এএসএফওয়াই, আর এদিকে কংক্রিট একটা ফোর্স দিবে, ঠিক আছে? সেটার ভ্যালু বের করতে গেলে এই ডিসটেন্সকে, এই ডিসটেন্সটা তো এ, তাই না? এই ডিসটেন্সকে এই ইন্টেন্সিটি দিয়ে গুণ করে দিলে তখন পেয়ে যাবো আমরা এদিকে যে নিট ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? তো নর্মাল যে বিম আছে, নর্মাল যে রেক্ট্যাঙ্গুলার বিম আছে, ওখানে কিন্তু এরকম একটা ফর্মুলা ইউজ হয়, এ সমান সমান এএসএফওয়াই 0.85 এসএফএমবি। তো এখানেও ওরকম একটা জিনিস ইউজ হবে। এখন খেয়াল করতে হবে, প্রথমেই আমরা হচ্ছে চেক করব, প্রথমেই আমরা চেক করব আমাদের প্রথমেই চেক করতে হবে যে এ এর ভ্যালু কত আসে, ঠিক আছে? এ এর ভ্যালু কত আসে, আমাদের কিন্তু এস দেওয়া থাকবে, এফওয়াই দেওয়া থাকবে, এফসি প্রাইম দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে। আমরা চেক করব এ এর ভ্যালু কত। এ এর ভ্যালু যদি এইচএফ এর থেকে বড় হয় তখনই এটাকে টি বিম হিসেবে অ্যানালাইজ করব। আর যদি কোনোভাবে এ এর ভ্যালুটা যদি ছোট হয়ে যায়, এর ভ্যালুটা যদি এইচএফ এর থেকে ছোট হয়ে যায়, তখন কিন্তু এটাকে আর টি বিম হিসেবে অ্যানালাইজ করা লাগতেছে না, ঠিক আছে? তখন পুরা কম্প্রেশন জোনটাই কিন্তু ইয়াতে চলে আসতেছে, তোমার পুরা কম্প্রেশন জোনটাই তখন এইচএফ এর ভিতরে চলে আসতেছে, মানে অর্থাৎ স্ল্যাবের থিকনেসের ভিতরে চলে আসতেছে। তো সেক্ষেত্রে আর টি বিম অ্যানালাইসিস দরকার নেই, এটা নর্মাল বিম অ্যানালাইসিস দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার বিম অ্যানালাইসিস। এখন আমরা দেখি অ্যানালাইসিসটাকে আমরা একটু করি যে যদি এর ভ্যালু এইচএফ এর থেকে বড় হয় তখন টি বিম হিসেবে কিভাবে অ্যানালাইজ করব। আচ্ছা, আমরা আবারও ডায়াগ্রামটাতে চলে আসছি। হ্যাঁ, উপরে দেখা যাচ্ছে এখানে কি তোমার স্ল্যাবের একটা পোর্শন আছে এইচএফ, আর নিচে তোমার বিমের পোর্শনটা। এখন আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই ডায়াগ্রামটাকে দুইটা ভাগে ভাগ করতেছি। এখানে তো অলরেডি আমাদের এই পজিশনটা তো নিউট্রাল অ্যাক্সিস, আমরা জানি এই পজিশনটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্সটা হচ্ছে সি, এইচএফ তো এটার থিকনেস, আর ডি জানি, সবই জানি, আমাদের সবকিছু জানি। আচ্ছা, এটাকে যে দুইটা পোর্শনে ভাগ করতেছি আমরা, হ্যাঁ, সেই দুইটা পোর্শনের ভিতরে একটাতে আসতেছে তোমার এই ওয়েবের পার্টটা, এই ওয়েবের পার্ট ইনক্লুডিং মানে এই ওয়েবের উইথ পরিমাণ, মানে সোজা কথা হইতেছে এখানে যতটুকু পার্ট দেখা যাচ্ছে এইখানে যে টিবিমটা, হ্যাঁ, এটা যতটুকু পার্ট দেখা যাচ্ছে এটার এত এই লম্বা পার্টটা মানে ভার্টিক্যাল এই যে পার্টটা, এটাকে আলাদা করে ফেলতেছি, এটাকে টোটালি আলাদা করে ফেলতেছি, আর দুই সাইডে দুইটা ফ্ল্যাঞ্জকে আলাদা করে ফেলতেছি। এভাবে করে আমরা এটাকে অ্যানালাইজ করব। তো রডের ক্ষেত্রেও
আমরা এটাকে দুইটা রডে ভাগ করে ফেলতেছি, মানে স্টিল এরিয়া দুইটা দিয়ে ভাগ করতে, মানে দুইটা হিসেবে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে এএসএফ আর একটা হচ্ছে এএস মাইনাস এএসএফ। মানে এএসএফ একটা নির্দিষ্ট পোর্শন নিয়ে এএসএফ দিচ্ছি, আর এটাকে বলতেছি এএসএফ। এএসএফ মানে ফ্ল্যাঞ্জের যতটুকু রড আছে, হ্যাঁ। আর এখানে এএস মাইনাস এএসএফ। আর এখানে হচ্ছে কি আমাদের ফ্ল্যাঞ্জ গুলা চলে আসছে, আর এখানে হচ্ছে ওয়েভের পার্টটা। এখন দুইটা ডায়াগ্রামের জন্য তোমার মুভমেন্টের ভ্যালু ডিফারেন্ট আসবে। প্রথমটার জন্য এএসএফ যখন বের করতে যাবো, এএসএফ বের করার ফর্মুলা হচ্ছে 0.85 এফসি প্রাইম বি মাইনাস বিডব্লিউ। বিডব্লিউ তো আমরা জানবোই, আর বি কি ইফেক্টিভ উইথ, ঠিক আছে, যেটা আমরা বের করছি। আচ্ছা, এরপরে সবকিছু দেওয়া আছে, এইচএফ দেওয়া আছে, এফওয়াই দেওয়া আছে, আমরা এএসএফ পেয়ে যাব। এএসএফ পেয়ে যাওয়ার সাথে সাথে মোমেন্টটা পেয়ে যাব। মোমেন্টের সূত্র হচ্ছে এএসএফ এফওয়াই ডি মাইনাস এইচএফ বাই 2। এটা করে দিলে আমরা ফার্স্ট মোমেন্টটা পেয়ে যাই mn1, ঠিক আছে। সেকেন্ড মোমেন্টটা আসবে কি, সেকেন্ড মোমেন্ট আসবে এই রডটা যে মোমেন্টটা দিচ্ছে, ঠিক আছে, এএস মাইনাস এএসএফ। তাহলে ওই এএস মাইনাস এএসএফ এর জন্য একই ভাবে আমরা করতেছি এ সমান সমান ফার্স্টে এ বের করতেছি, এখানে এ বের করা লাগবে। এ এস কি বলে এএস মাইনাস এএসএফ ইনটু এফওয়াই 0.85 এফসি প্রাইম বিডব্লিউ। তো এএস মাইনাস এএসএফ কিন্তু আগেই বের হয়ে যাবে, যেহেতু এখানে এএসএফ বের হয়ে গেছে। টোটাল এস তো আমরা জানবো, সেখান থেকে এএস মাইনাস এএসএফ কিন্তু এমনি জানা, তো এটা এমনি জানা। সেখান থেকে এ বের করবো, এটা এখানে বসাই দিব 5n2 এএস মাইনাস এএসএফ এফওয়াই ডি মাইনাস এ2। এই ফর্মুলা বসালে সেকেন্ড মোমেন্টটা বের হয়ে যাবে। এই দুইটা মোমেন্ট যোগ করলে আমরা টোটাল মোমেন্ট পেয়ে যাব। দ্য টোটাল নমিনাল রেজিস্টিং মোমেন্ট ইজ দ্য সাম অফ দিস টু পার্টস। তাহলে এই দুইটা মোমেন্ট যোগ করলে আমরা টি বিমের ক্যাপাসিটিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, টোটাল টি বিমের ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। মানে জিনিসটা কিন্তু খুব সিম্পল আর কি। মানে আমরা যেহেতু সিঙ্গলি কি বলে সিঙ্গলি রিইনফোর্স বিম, তারপর ডাবল রিইনফোর্স বিম এগুলো দেখছি, সেহেতু আমাদের কাছে এই টি বিমটা অত কঠিন হওয়ার কথা না। তাহলে ফার্স্ট কাজটাই হবে কি, দেখো আমি কিন্তু স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এ বের করবো, ঠিক আছে, জাস্ট নর্মালি ডিজাইনে এ বের করবো। আমাদের তো রডের এরিয়া জানা আছে, সবকিছু জানা আছে, এফসি প্রাইম এফওয়াই সব জানা আছে, বি জানা আছে আমরা। আচ্ছা, এখানে কিন্তু বিডব্লিউ ইউজ করতে হবে অবশ্যই, হ্যাঁ। এখানে কিন্তু তোমার এটাকে চিন্তা করতেছি খালি একটা বিম, তো তখন কিন্তু বি ইফেক্টিভ আসার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। প্রথমে যে এটা বের করতেছি সেটা কিন্তু নর্মাল বিম চিন্তা করে, রেক্ট্যাঙ্গুলার বিম চিন্তা করে এ বের করতেছিল, কিন্তু এ বের করে দেখা গেল সেটা স্ল্যাব থিকনেসের থেকে বেশি আসতেছে। তার মানে এটাকে টি বিম হিসেবে অ্যানালাইজ করো, তার মানে এটাকে টি বিম হিসেবে অ্যানালাইজ করো। তখন সেকেন্ড স্টেপে হবে কি, আমাদের বি গুলো বের করতে হবে। বি বের করার আমরা সূত্র দেখছি, এই বি বের করার সূত্র দিয়ে আমরা বি ইফেক্টিভটা বের করে ফেলবো। বি ইফেক্টিভ বের হয়ে গেল। তাহলে ফার্স্ট স্টেপ এ গ্রেটার দেন এইচএফ কিনা সেটা বের করো। সেকেন্ড স্টেপ বি ইফেক্টিভ বের করো। এই দুটো বের করা শেষ। এবার আমাদের টোটাল রড তো দেওয়া আছে, টোটাল এস কিন্তু দেওয়া আছে, আমাদের লাগবে এএসএফ ফ্ল্যাঞ্জে কতটুকু ফার্স্ট মোমেন্টটাকে রেজিস্ট করে। তাহলে ওইটা বের করতে দেখো সবকিছুই আমাদের দেওয়া আছে, প্রাইম এফওয়াই ডি মাইনাস বিডব্লিউ বি, এটা কিন্তু বি ইফেক্টিভ বলছি আগেও, এটা বি ইফেক্টিভ, লেখাটা হচ্ছে না ভালো করে, এটা বি ইফেক্টিভ, বি ইফেক্টিভ। আর বিডব্লিউ তো জানি ওয়েবের যে কি বলে উইথটা। তাহলে এএসএফ পেয়ে যাবো। এএসএফ এই ফর্মুলা বসিয়ে দিলে mn1 একটা পার্ট শেষ। সেকেন্ড পার্ট কি, রিমেইনিং স্টিল এরিয়া ইজ কি এএস মাইনাস এএসএফ, তাহলে সেটা বের করে ফেলবো। টোটাল রড এরিয়া জানি, এএসএফ এই ফর্মুলা দিয়ে জানছি, এই দুটো বিয়োগ করে ফেললে এ বের হয়ে যাবে। এবার এটা এই ফর্মুলা বসিয়ে দিলে সেকেন্ড মোমেন্ট বের হয়ে যাবে। দুটো একসাথে যোগ করে দিলে আমাদের টোটাল নমিনাল মোমেন্ট বের হয়ে গেল। এই এতটুকুই জিনিসটা। কারো কোনো প্রবলেম আছে কি বলো? এই প্রসেসে কার কি কোনো প্রবলেম আছে? আমি বারবার রিপিট করতেছি আর কি, তোমাদের যদি প্রবলেম থাকে বলতে পারো। না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা এক্সাম্পল পড়ি। এটা নিলসেনের বইয়ের একটা ম্যাথ। দেখি এখানে যদিও একটা আইসোলেটেড বিম দিয়ে বলছে, আইসোলেটেড দেখে কি ইউজ করছে দেখি তো। এখানে তো কিছুই করেনি। ও, আইসোলেটেড হয়ে গেলে আসলে বুঝছো সুবিধা আছে, আইসোলেটেডের বি ইফেক্টিভ দেওয়াই থাকে, বুঝছো, ওইটা বের করা লাগে না। আইসোলেটেড বিম হইলে বি ইফেক্টিভটা কিন্তু দেওয়াই আছে, কারণ এটা এতটুকুই,
এটার দুই সাইডে এক্সটেন্ডেড নাই যে আমি হিসাব করা লাগবে যে কোন দিকে কি। ওকে, মানে এখানে ফ্ল্যাঞ্জের উইডথটা ইফেক্টিভ উইডথটা দেওয়াই আছে। দেখো কি বলছে, the isolated T-beam shown in figure is composed of a flange of 28 inches 28 inches a flange and 6 inch deep cast monolithically with a web of 10 inch, মানে সবকিছু ডেটা দেওয়া আছে। এটা 28 ইঞ্চি, স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি, 26 ইঞ্চি হচ্ছে তোমার ডি, এটা হচ্ছে ডি এর ভ্যালু। হ্যাঁ, আর এখান থেকে এই টোটাল হাইটটা দেওয়া আছে 30, এটা হচ্ছে বিডব্লিউ, এটা অবশ্যই বিডব্লিউ, আর এটা বি ইফেক্টিভ, বা আমাদের ক্ষেত্রে খালি বি বললেই হবে, এটাকে বি ইফেক্টিভ না বললে হবে, খালি বি বলতেছি, বি বললেও চলবে। ওকে, তারপরে রড এরিয়া গুলো বলা আছে। দেখি এরপর আমাদেরকে কি চাইছে। The centroid of the bar gap is 26 inches from the top, এটা বলছে। The concrete has a strength of 3000 psi, তাহলে এটা fc prime. Yielding stress of steel is 60,000 psi, তাহলে এটা fy. What is the design capacity of the beam? ঠিক আছে, এটা জাস্ট একটা আইসোলেটেড বিমের প্রবলেম, কোনো ঝামেলাই নেই। ডিজাইন ক্যাপাসিটি বের করতে বলছে, তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, এ বের করা। দেখো এ বের করতেছি আগের মতোই, এস ফার্স্টে এসটা বের করে নিই। নাম্বার 10 বার আছে কয়টা আমাদের, 6 নাম্বার 10 বার। হ্যাঁ, তাহলে ওটার এরিয়াটা বের করে ফেললাম 7.62 ইঞ্চ স্কয়ার। তাহলে সূত্র কি, এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি, সূত্র বসাই দিলাম, সুন্দর করে সূত্র বসাই দিলাম। আচ্ছা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা যেহেতু আইসোলেটেড বিম, এখানে বি হিসেবে টোটালটাই বসাই দিব। ঠিক আছে, এই ক্ষেত্রে বি হিসেবে 28টাই বসাই দিব, যেহেতু এটা আইসোলেটেড। আসলে কিন্তু বি ইফেক্টিভ বলেই দেওয়া আছে, তো এখানে কিন্তু এই উইডটাই নিতে হবে। নিয়ে আমরা দেখলাম 6.4 ইঞ্চেস আসছে, 6.4 ইঞ্চেস। তার মানে এটা কি, এইচএফ কে এক্সিড করে গেছে না, হুইচ ইজ গ্রেটার দ্যান তোমার এইচএফ, এইচএফ এর থেকে গ্রেটার। This exceeds the flange thickness, so a T-beam analysis is required. তাহলে ফার্স্টে কি করব, আমরা ASF বের করব। ASF বের করার ফর্মুলা বসাচ্ছি 0.85 FC prime by FY D minus B minus BW, জাস্ট ফর্মুলা বসাই দিছি ইনটু সূত্র ইনটু HF। হ্যাঁ, জাস্ট বসাই দিছি সূত্র, ASF বের হয়ে গেছে। এরপরে কি, ওই রিলেটেড মোমেন্টটা বের করে ফেলবো খুব ইজিলি। এরপরে হচ্ছে সেকেন্ড এরিয়া AS মাইনাস ASF, এটা বের হয়ে গেল। তারপরে আমরা এটাকে এরপরে A বের করবো, তাই না, A বের করবো জাস্ট এই ফর্মুলাটা দিয়ে, AS মাইনাস ASF FY 0.85 FC প্রাইম BW। এখানে BW ইউজ হবে, এখানে BW ইউজ হবে। আচ্ছা, এটা বসাই দিলে তাহলে আমাদের মোমেন্ট বের হয়ে গেল, সেকেন্ড মোমেন্টটা। তারপরে এই দুটো মোমেন্ট যোগ করে আমরা নমিনাল মোমেন্ট পেয়ে যাবো। এখানে আবার একটা ব্যাপার আছে, আমরা তো ফাই জানতে চাই, তাই না? ফাই জানতে গেলে আমাদের কি সি জানতে হবে। সি এর সূত্র হচ্ছে কি বিটা এ বাই বিটা 1 করলে সি পাবো। আর ডিটি তো জানি, তাই না, ডিটি হচ্ছে, হ্যাঁ ডিটি কিভাবে বের করবো, এই সূত্রটা এপসাইলন টি বের করার সূত্রতে কিন্তু আমাদের ডিটি লাগে, এখানে কিন্তু ডি দেওয়া আছে। ডিটি হচ্ছে একবারে একদম লাস্ট লেভেল পর্যন্ত থিকনেসটাকে বলি আমরা ডিটি। ডি হচ্ছে সেন্ট্রয়েড পর্যন্ত, আর ডিটি হচ্ছে একদম লাস্ট লেভেলে। তো এটার সাথে সাধারণত 1.5 ইঞ্চি যোগ করলেই হয়ে যায়। এই যে এখানে 26 এর সাথে 1.5 ইঞ্চি, 26 সাথে 1.5 ইঞ্চি যোগ করলেই আমরা ডিটি পেয়ে যাই। তো ডিটি যদি জানি, দেখো সি বাই ডিটি করলেই এটা আসলে এত আসছে, তাহলে এপসাইলন টি এর ভ্যালু 4 থেকে চলে আসবে। হ্যালো স্যার, কিছু বলবা? জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা কি সবসময় স্যার ওই ডিটাকে আমরা স্যার 1.5 ইঞ্চি সবসময় যোগ করে দেবো, আমরা যে টোটাল ডিটা পাবো সেখান থেকে 1.5 ইঞ্চি সবসময় যোগ হবে? সবসময় না, এক লেয়ারে যদি রড থাকে তাহলে যোগ হবে না, তাহলে ডি আর ডিটি সেম। দুই লেয়ারে রড থাকলে তখন হচ্ছে 1.5 ইঞ্চি যোগ হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার 1.5 ইঞ্চি কি ফিক্সড? হ্যাঁ 1.5 ইঞ্চি এটা রাফ একটা মান আর কি। দেখা যায় ওই সেন্ট্রয়েড মানে হাইয়েস্ট কি হবে, এখানে যদি তিন লেয়ার রড হয় তখন
3 ইঞ্চি যোগ করবা, মানে এটা আর কি রাফ আর কি, বুঝছো? সাধারণত 2 লেয়ারের বেশি তো আমরা রড বসাই না, 2 লেয়ারই সাধারণত বসানো হয়। স্যার আমরা কি এখানে স্যার ডিজাইন করতেছি না স্যার অ্যানালাইসিস করতেছি? এখানে এই যে মোমেন্ট ক্যাপাসিটি দেখো না, মোমেন্ট ক্যাপাসিটি তার মানে কি? ও স্যার অ্যানালাইসিস, এটা ডিজাইন করতেছি না। অ্যানালাইজ করতেছি, সেই ক্ষেত্রে তো স্যার আমাদেরকে স্যার 1.5 ইঞ্চি বা আমি যদি 2 ইঞ্চি ধরে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা অতটা অসুবিধা হবে না আই গেস, ঠিক আছে? তুমি যদি জি স্যার, সেটাই ডিও ধরো, ডিটির জায়গায় ডিও ধরো, তাও হয়তো খুব একটা হেল্প হবে না, ঠিক আছে? ইফেক্টিভ হবে না। ওকে স্যার, হ্যাঁ, অত বেশি ডিফারেন্স হবে না। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 বের করা। 5 এর ভ্যালু যদি 0.9 পেয়ে যাই তাহলে তো সমস্যা নেই, 0.9 এর সাথে ওই মোমেন্ট দুটো যোগ করে দিলে আমাদের ডিজাইন স্ট্রেট বের হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রবলেম। আচ্ছা দেখি এরপরে কি বলছে। এরপরে আরেকটা ম্যাথে চলে যাই আমরা, ডিটারমিন দি স্টিল এরিয়া অফ এ গিভেন মোমেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের একটা ফ্লোর সিস্টেম বলে দিছে, ঠিক আছে? যেখানে কন্টিনিউয়াস, এই কথাটা বলা থাকতে হবে, হ্যাঁ? a floor system shown in this figure, এখানে একটা ফুল ফ্লোর সিস্টেম দেখা যাচ্ছে। এটা হইতেছে আমাদের কি ওই যে সিমেট্রিক, তাই না? দুই সাইডই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ওই বিম আছে আর কি, আর মনোলিথিক্যালি কাস্টেড আছে, এটাও বোঝা যাচ্ছে। কি বলছে? a floor system shown in this figure consists of a 3 inch concrete slab supported by continuous T beams, এখানে বলেই দিছে continuous T beam, সো এটাকে T beam হিসেবে অ্যানালাইজ করব, with a 24 feet span, a 47 inch on centers, মানে center to center distance হচ্ছে 47 inches. Web dimensions as determined by negative moment requirements, and the supports are তোমার BW দেওয়া আছে, D দেওয়া আছে, মানে সবই মোটামুটি দেওয়া আছে। What is the tensile strain, কি বলে, steel area is required at mid span to resist a factored moment of এত, তাহলে আমার এতটুকু মোমেন্ট রেজিস্ট করাইতে হবে এই টি বিম গুলোকে, তো যেখানে FY আর FC প্রাইম ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রবলেম এখানে। তাহলে আমাদের কিছুটা ডিজাইন প্রবলেমই চলে আসলাম। সেটাতে কি করতে হবে? স্টিল এরিয়া বের করতে হবে, ঠিক আছে? আমাদের কি কি জিনিসপাতি দেওয়া এগুলা আমরা বললাম। দেখি এবার প্রবলেমটাতে এবার যাই। প্রথম কাজই হচ্ছে এফেক্টিভ উইথ বের করো, ঠিক আছে? এফেক্টিভ উইথ বের করতে গেলে 3টা জিনিস বের করতে হয় আমরা জানি। এক নাম্বার, প্রত্যেকটাই হচ্ছে কি, প্রত্যেকটাই হচ্ছে বি দিবে, এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আর কি বি হবে। এক নাম্বার হচ্ছে 16 HF প্লাস BW, তাহলে 16 HF এর ভ্যালু 3 ইঞ্চেস আর BW হচ্ছে 11, তাহলে আসলো 59 ইঞ্চেস। স্প্যান বাই 4 করলাম, স্প্যান তো 24 ফিট, ইঞ্চিতে নিলাম, বাই 4 করলাম, 72 আসলো। তারপরে সেন্টার লাইন বিম স্পেসিং, তার মানে বিম থেকে বিমের যে স্পেসিং, এই যে এখান থেকে এটার যে সেন্টার থেকে সেন্টার স্পেসিং সেটা 47 ইঞ্চেস, সেটা পেলাম। তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, তার মানে এটাই হইতেছে কি, the centerline beam spacing controls in this case, অর্থাৎ এই তিনটার ভিতরে সবচেয়ে ছোট এটা, ঠিক আছে? তাহলে লেস দেন ইকুয়াল আর কি, এই তিনটা ফর্মুলার ভিতরে যেটা সবচেয়ে ছোট এটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ উইথ। আচ্ছা, the concrete dimensions BWD are known to be adequate in this case since they have been selected. যাই হোক হাবিজাবি দরকার নেই এগুলো। আচ্ছা, আমরা হচ্ছে যেটা করব, আমরা assuming the stress depth A equal to the, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার অ্যানালাইসিসের শুরুতে আমরা হচ্ছে A এর ভ্যালু, হ্যাঁ A এর ভ্যালু কিন্তু আমরা জানি না, A এর ভ্যালু আমরা জানি না, তাই আমরা A এর ভ্যালু HF এর সমান ধরবো। A এর ভ্যালু ধরবো আমরা HF এর সমান ধরে শুরু করব প্রথম অ্যানালাইসিস। তাহলে D - A/2 কত আসে? এত আসলো। D - A/2 করলে এত আসলো, তাতে আমরা টোটাল মোমেন্ট দিয়ে একটা স্টিল এরিয়া পাই, ঠিক আছে? এরপরে আবার ওই এ দিয়ে একটা কি বলে, আবার সরি ওই এস ইউজ করে আবার একটা এ পাই। এবার দেখা যাচ্ছে কি, সিন্স এ ইজ গ্রেটার দেন এইচএফ, দেখো এবার কিন্তু অলরেডি এইচএফ এর থেকে বড় চলে আসলো, এইচএফ এর থেকে বড় চলে আসলো, ঠিক আছে? দ্য ডিজাইন রিকোয়ার্ড কি বলে, তাহলে টি বিম ডিজাইন হবে এটা বুঝতেছি, and phi equals to 0.9 অ্যাজিউম করে নিব। তখন আগের মতো এএসএফ বের করব, এএসএফ বের করলাম, এএসএফ বের করতে কি লাগে, এইচএফ লাগে, সবকিছু লাগে, সবকিছু জানা আছে, বসায় দিব। তারপরে ফার্স্ট মোমেন্টটা বের করব, D - HF/2, এই মোমেন্টটা বের করলাম। এরপর কি করলাম, টোটাল মোমেন্ট তো জানি, এই মোমেন্ট বের করতে কিন্তু কিছুই লাগতেছে না, এই মোমেন্টটা বের করতে কিন্তু কিছুই জানা লাগতেছে না, 0.85 FC প্রাইম B - BW HF/FY,
তো এটা কিছুই লাগতেছে না, এই রডটাও বের হয়ে গেল, এই মোমেন্টটাও বের হয়ে গেল। এখানে বের করতে ওরকম ইম্পর্টেন্ট কিছু লাগতেছে না। এই মোমেন্টটা যখন পাইলাম, আর আমাদের টোটাল মোমেন্ট কত দেখি। টোটাল মোমেন্ট ওকে ক্যারি করতে হবে কত, 6400। তাহলে এই মোমেন্ট থেকে এক্সট্রা কতটুকু মোমেন্ট তাকে ক্যারি করতে হবে সেটা বের করলাম। এক্সট্রা তাকে মোমেন্ট ক্যারি করতে হবে এতটুকু। তাহলে ওই এতটুকু মোমেন্ট দিয়ে আবার রড ক্যালকুলেট করে এএস মাইনাস এএসএফ, ঠিক আছে, মানে একটু ব্যাক ক্যালকুলেশন করে ফেললাম। অর্থাৎ যেই এক্সট্রা মোমেন্টটুকু এখানে পাইলাম, মানে বের করা লাগবে, ওই মোমেন্টটা যদি এখানে বসাই দিই, তাহলে ওই এএস মাইনাস এএসএফটা অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে আবার এ বের হয়ে যাবে। চেক করার জন্য আমরা এ এর ভ্যালুটা বের করি, which is close to 4 inches। তো ঠিক আছে, আমরা কি 4 ইঞ্চি অ্যাজিউম করছিলাম নাকি? দেখি তো 4 ইঞ্চি কই অ্যাজিউম করছি। ও আচ্ছা, হ্যাঁ এখানে তো অ্যাজিউম করছিলাম। হ্যাঁ, এটা করতে গেলে তো অ্যাজিউম করা লাগে ওই আগের মতো, নর্মাল বিম অ্যানালাইসিসে যেরকম এ অ্যাজিউম করে তারপর রড এরিয়া বের করে, ওই সেম ভাবে এই এএস মাইনাস এএসএফটা সোজা কথা বের হয়ে গেল। তাহলে আমাদের টোটাল রড এরিয়া কি হবে, এএসএফ প্লাস এএস মাইনাস এএসএফ। তাহলে এএসএফ কোনটা, এটা ফার্স্ট পার্টটা, এই যে এখানে এটা, আর এএস মাইনাস এএসএফ হচ্ছে সেকেন্ড পার্টটা, হুইচ ইজ হয়ে গেল ভাই, এই তো এটা, ঠিক আছে, এটাও পেয়ে গেলাম। দুইটা যোগ করে দিলে টোটাল স্টিল এরিয়া। এরপরে ফাইটা ঠিক আছে কিনা একটু চেক করি। আমরা সি বের করি, সি কি, এ বাই বিটা 1, তারপরে এ বাই বিটা 1 পেয়ে গেলাম, সি বাই ডিটি বের করলাম, লেস দেন এটা, যাই হোক মানে আমরা ডায়াগ্রাম দেখে পেয়ে যাবো আর কিছু কথা। সি জানলে এপসাইলন টিও বের করা যায়, বা ওই সি বাই ডিটিও বের করা যায়, যাই হোক যেটাই করি আমরা ফাইও স্যাটিসফ্যাক্টরি পেয়ে গেলাম। তার মানে সবকিছু কিন্তু ঠিক আছে, আমাদের রড এরিয়া বের হয়ে গেল। লাস্টলি আমরা, আচ্ছা এটা মনে হয় শেষ, লাস্টলি আমরা হচ্ছে এখানে জাস্ট এখানে ওই যতগুলো রড হয় ওইটা বসাই দিব 2 লেয়ারে বা 3 লেয়ারে, ঠিক আছে। তো এই ছিল আর কি আমাদের টি বিম অ্যানালাইসিস, আর এরই সাথে আমাদের মোটামুটি বিম অ্যানালাইসিস শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা মোটামুটি সিঙ্গলি রিইনফোর্স বিম, ডাবল রিইনফোর্স বিম আর টি বিম, এই 3 টাইপের বিম শিখলাম, ঠিক আছে। আজকের ক্লাসে কি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানো। না স্যার, আপাতত নাই, একটু করতে হবে স্যার। হ্যাঁ করতে হবে, এগুলা হাতে করতে হবে, এটা সত্যি কথা। স্যার ম্যাথগুলা করলে স্যার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ, আশা রাখি কোনো প্রবলেম হওয়ার কথা না। ইনশাআল্লাহ ওইটাই, মানে টার্মগুলা বোঝাটাই আসল, আর সূত্রের মানে কি বলে অ্যানালাইসিসের স্টেপগুলো বোঝাটাই আসল। তারপর নিজে হাতে করলেই দেখবা যে ডিজাইন আয়ত্তে চলে আসে, ঠিক আছে। এই ম্যাথগুলা শীটের মধ্যে স্যার বোঝা যায় না, ভেজাল লাগে। ওই তো দেখবা একবার দুইবার করলে টের পেয়ে যাবে আর কি। তাও যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে। স্যার এর আগের পৃষ্ঠা একটু যাবেন, আগের পৃষ্ঠাটায়। হ্যাঁ অবশ্যই যাচ্ছি, বলো। স্যার মানে এখানে এইচএফ 3 ইঞ্চি ধরছে, যেটা ইকুয়াল টু এর সমান, এর কারণ কি স্যার একটু বলবেন? মানে প্রথমেই তো আমাদের এ জানা নাই, তাই না, যেহেতু রড জানা নাই, এ তো কোনোভাবেই জানা নাই, তাই না। এই জন্য আমরা শুরুতে একটা অ্যাজিউম করতে হবে না, শুরুতে আমরা অ্যাজিউম করে নিলাম এটা এইচএফ এরই সমান, কিন্তু এই অ্যাজাম্পশন তো পরে আর টিকে নেই, পরে তো আবার এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এর ভ্যালু চেঞ্জ হয়ে আবার বেড়ে গেছে না। স্যার অ্যাজাম তো আমরা যে কোনো কিছুই করতে পারি, এটা এইচএফ এর সমান করার কি মানে এটা কোনো রুলস এর মধ্যে পড়ে? এইটা এখন ডিজাইন প্রবলেমে এভাবে করছে, এখন আমরা ট্রাই করবো এভাবেই করার। এমনও হতে পারে তুমি 4 ইঞ্চি 5 ইঞ্চি ধরেও হয়তোবা হবে, হবে না যে তা না, বাট দেখা যাচ্ছে যে তুমি 3 ইঞ্চির কম ধরতে পারবে না, বুঝছো। 3 ইঞ্চির বেশি মনে হয় ধরা পসিবল, কারণ কম হয়ে গেলে কিন্তু এটা আবার রেক্টেঙ্গুলার বিম হয়ে গেল, বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কার কোনো সমস্যা থাকলে বলো, নাহলে আমরা ক্লাস এই এতটুকুই রাখি, কারণ আমাদের আজকের মতো এই টপিক এতটুকুই। আচ্ছা আমরা না স্যার ঠিক আছে, সেকেন্ড সিটি নিতে চাচ্ছি আর কি, যদি তোমাদের আপত্তি না থাকে, যেটাতে এই টি বিমের 2টা প্রবলেম আর ডাবল রিইনফোর্সড ওই 3টা প্রবলেম, মানে মোট 5টা প্রবলেম থাকবে আর কি। এই 5টার মধ্যেই হয়তো 2টা করতে দিব। স্যার মোমেন্টের ক্ষেত্রে স্যার একটু স্যার সহজ দেন স্যার, সিম্পলি সাপোর্টেড দিলে স্যার মোমেন্টটা তাড়াতাড়ি বের করা যায়। ওখানেই তো আমি একটু প্যাচ খেলা দিব, ওইখানেই তো আবার প্যাচ দেওয়ার সুযোগ, আর কোথাও তো সুযোগ নেই।
স্যার ডিজাইন মোমেন্ট দিলে আসলে অনেক বড় হয়ে যায় তো স্যার, ওই জন্য সময় লাগে। আচ্ছা, চেষ্টা করবো আর কি। এখানে তো ডিজাইন গুলো একটু ঝামেলাজনক। সিঙ্গেল গুলো যেরকম মানে ইচ্ছা মতো ডিজাইনটা খুব সোজা ছিল, ডাবল ডিজাইনটা একটু কঠিন, টিভিএম এর ডিজাইনটাও একটু কঠিন। তো এটা অত বেশি ঘোরানো পেঁচানো হবে না ইনশাল্লাহ। জি স্যার, মোমেন্টটা সহজ দিলেই আমাদের সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার আমরা কি স্যার নেক্সট উইকে দেবো স্যার, নাকি এর পিছাবেন? হ্যাঁ, এটা তোমাদের তোমরা বলো, তোমরা যদি চাও তাহলে নেক্সট উইকে দিতে পারো। জাস্ট এই 5টা প্রবলেম তোমরা আচ্ছা, করে সবাই দিতে পারো। সবাই কি বলো তাহলে, নেক্সট উইকে দিবা সবাই? মতামত কি? আর নেক্সট উইকে না নিয়ে পরের উইকে নেন স্যার, কারণ আমাদের ম্যাথ গুলো একটু দেখা দরকার। প্রবলেম হলে স্যার নেক্সট আচ্ছা আচ্ছা ক্লাসে আচ্ছা, ডিসকাস হ্যাঁ করার হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ। solution দিলাম। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে কি বলে নেক্সট ক্লাসে যে একটা টপিক শুরু করার আগে তোমাদের প্রবলেম গুলো নিয়ে একটু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বসলাম, হ্যাঁ? তারপরে জি আমরা স্যার, হচ্ছে আমাদের জি স্যার। লাস্ট যে ক্লাসগুলো হয়েছে সেগুলো প্রবলেম সলভ করতে পারি আমরা, বা কে কোথাও প্রবলেম আটকে গেলে এটা হ্যাঁ হতে হ্যাঁ পারে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমাদেরকে একটু টাইম দিলাম। তোমরা হচ্ছে এই ডাবলই আর এই টিবিমটা নিজের হাতে পড়ো, আমার শীটগুলো ওকে দেখো, স্যার। ঠিক আছে? স্যার প্রবলেম হইলে স্যার এই ওইগুলো ভিডিওটা আমরা একটু তাড়াতাড়ি আপলোড দেন স্যার। আচ্ছা ঠিক আছে। ওই পুরো বইটা ওই দিন হয় স্যার। কি মানে, মানে আমি তো আরো ক্লাস নেই, তো এতগুলা মাথা থাকে না, বুঝছো? মাঝে মাঝে জি ওকে স্যার, স্যার। একটু মানে একটু দেখার সময় পাই স্যার, আজকের ভিডিওটা দেখার সময়ই পাই নাই। বুঝতে পারছি। আজকের ভিডিওটা আমি ওকে দিছিও অনেক লেট করে, মানে আমি বিকাল বেলা সন্ধ্যার দিকে দিছি, সন্ধ্যার আগ দিয়ে মানে বিকালের দিকে দিছি।